আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। সাথে আছি আমি পলি পারভিন। শুরুতেই জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে ফেডারেল ভবনের সামনে আগুন ছড়িয়ে হামলার চেষ্টা, সাবেক মার্কিন সেনা সদস্যকে আটক করল এফবিআই। ওয়াহিওর সায়োটো নদীতে এক সাঁতারুকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক পরিণতি, প্রাণ হারালেন 5 জন, স্বজন হারা হল 2 শিশু। ট্রাম্পের ব্যয় সংকোচন নীতিতে ওয়াশিংটনে ফেডারেল কর্মসংস্থান কমেছে 63,000-এরও বেশি, প্রভাব পড়ছে অর্থনীতিতে। এবং এক দশকে 7 প্রধানমন্ত্রী বদলের পর অ্যান্ডি বার্নহামের হাতে ব্রিটেন, সামনে পরিবর্তন বাস্তবায়নের কঠিন পরীক্ষা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। নিউ ইয়র্কের ম্যানহাটানে 26 ফেডারেল প্লাজার সামনে আগুন, আতশবাজি ও পেলেট গান ব্যবহার করে হামলার চেষ্টার অভিযোগে সাবেক মার্কিন সেনা সদস্য অ্যান্ডার আরাবাকাকে আটক করেছে এফবিআই। তার কাছ থেকে অস্ত্র, দাহ্য ডিভাইস ও একটি কথিত ম্যানিফেস্টো উদ্ধার করা হয়েছে। ঘটনায় 4 জন আহত হয়েছেন। কি ছিল তার উদ্দেশ্য আর তদন্তে কি তথ্য মিলছে, জানুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটানে ফেডারেল ভবনের বাইরে আগুন ও আতশবাজি ছুড়ে আতঙ্ক সৃষ্টি এবং হামলার চেষ্টার অভিযোগে সাবেক এক মার্কিন সেনা সদস্যকে আটক করা হয়েছে। সোমবার সকালে 26 ফেডারেল প্লাজা ভবনের সামনে ঘটে এ ঘটনা। ভবনটিতে নিউ ইয়র্কের আইসিই কার্যালয়, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এবং ইমিগ্রেশন কোর্টস সহ বিভিন্ন সরকারি দপ্তর রয়েছে। এফবিআই জানিয়েছে আটক ব্যক্তির নাম অ্যান্ড্রু আরাবাকা, বয়স 43 বছর। তিনি আগে মার্কিন সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ডে দায়িত্ব পালন করেছেন। কর্মকর্তাদের অভিযোগ, সকাল 8:30টার দিকে তিনি ভবনের বাইরে একটি আগুন জ্বালান এবং বেশ কয়েকটি আতশবাজি ছোড়েন। একই সময়ে একটি এয়ার সফট রাইফেল দিয়ে ভবনের দিকে 5 থেকে 7টি পেলেট ছোড়ার অভিযোগও রয়েছে। ঘটনার ভিডিওতে দেখা যায় ভবনের প্রবেশপথের কাছে আগুন জ্বলছে এবং সন্দেহভাজন ব্যক্তি সেখানে আতশবাজি ছুড়ে দিচ্ছেন। নিরাপত্তা কর্মী ও পুলিশ তাকে মাটিতে ফেলে আটক করে। দ্রুত আগুনও নিয়ন্ত্রণে আনা হয়। এফবিআই এর কর্মকর্তারা বলছেন, আরাবাকা আইসিই বিরোধী ও সরকার বিরোধী চরমপন্থী। তার সঙ্গে থাকা ব্যাগ থেকে 2টি পেলেট গান এবং একটি কথিত ম্যানিফেস্টো পাওয়া গেছে। এছাড়া তার কাছে 2টি কুড়াল, একটি হাতুড়ি, একটি দা, 3টি ছুরি এবং আরও 6টি দাহ্য ডিভাইস ছিল বলে জানানো গেছে। ঘটনায় 4 জন সামান্য আহত হয়েছেন। তাদের একজনকে হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় এফবিআই এর জয়েন্ট টেরোরিজম টাস্ক ফোর্স তদন্ত শুরু করেছে। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সায়াটো নদীতে সাঁতার কাটতে গিয়ে এক হৃদয় বিদারক দুর্ঘটনায় 5 জন প্রাণ হারিয়েছেন। গত রোববার রাতে ঘটা এই মর্মান্তিক ঘটনায় তীব্র স্রোতের টানে প্রথমে এক ব্যক্তি বিপদে পড়লে তাকে বাঁচাতে গিয়ে একে একে আরও 4 জন পানিতে নেমে প্রাণ হারান। স্বাভাবিকের তুলনায় দ্বিগুণেরও বেশি স্রোত থাকা এই আকস্মিক দুর্যোগে একাধিক শিশু তাদের বাবা মাকে চিরতরে হারিয়েছে। সায়াটো নদীর সেই ভয়াবহ মুহূর্তের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে সাঁতার কাটতে গিয়ে বিপদে পড়া একজনকে উদ্ধার করতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন 5 জন। এই ঘটনায় একাধিক শিশু হারিয়েছে তাদের বাবা মাকে। রোববার রাতে সায়োটো নদীতে ঘটে হৃদয় বিদারক এই দুর্ঘটনা। ডেলাওয়ার কাউন্টি শেরিফ জেফ্রি বালজার জানান, গ্রীষ্মের সন্ধ্যা উপভোগ করতে 5 জন প্রাপ্তবয়স্ক, 2 শিশু এবং আরও একজন ব্যক্তি নদীর তীরে মাছ ধরতে গিয়েছিলেন। এক পর্যায়ে দলের একজন পানিতে সাঁতার কাটতে নামেন, কিন্তু স্রোতের টানে তিনি বিপদে পড়লে তাকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন আরও 2 জন। তবে উদ্ধার করতে গিয়ে ওই 2 জনও পানিতে হাবুডুবু খেতে শুরু করেন। তাদের সাহায্য করতে এরপর আরও 2 জন পানিতে নামেন, কিন্তু শেষ পর্যন্ত কেউই আর নদী থেকে জীবিত ফিরতে পারেননি। ঘটনার সময় কাছের একটি সড়ক দিয়ে যাওয়া এক মোটর চালক রাস্তার পাশে এক শিশুকে আতঙ্কিত অবস্থায় দৌড়াতে দেখে 911 নম্বরে ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শিশুটি জানায় তার পরিবারের সদস্যরা নদীতে রয়েছেন।
পরে নদী থেকে 2 নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। সোমবার নদী থেকে আরও 3 পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। নিহত 5 জনের মধ্যে 2 সেট বাবা মা ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তাদের সঙ্গে থাকা 10 বছরের কম বয়সী 2 শিশুকে বর্তমানে পরিবারের সেবায় রাখা হয়েছে। এদিকে ঘটনার সময়ে সায়োটা নদীর স্রোত ছিল স্বাভাবিকের তুলনায় দ্বিগুণেরও বেশি। শেরিফ মানুষকে পানিতে নামার আগে সাঁতারের দক্ষতা যাচাই এবং নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা অভিবাসীদের জন্য এলো গুরুত্বপূর্ণ আপডেট। আগস্ট 2026-এর ভিসা বুলেটিন প্রকাশ করেছে ইউএসসিআইএস। এতে পরিবার ও কর্মসংস্থান ভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে আবেদনকারীকে নতুনভাবে কাট অফ তারিখ জানানো হয়েছে। কোন ক্যাটাগরিতে এখনই গ্রিন কার্ডের আবেদন করা যাবে আর কারা এখনো অপেক্ষায় থাকবেন জানুন নিয়ামতুল্লাহ সিরাজের রিপোর্টে। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা লাখো অভিবাসীর জন্য গুরুত্বপূর্ণ আপডেট। আগস্ট 2026-এর ভিসা বুলেটিন প্রকাশ করেছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস ইউএসসিআইএস। নতুন এই বুলেটিনে জানানো হয়েছে কোন ক্যাটাগরির আবেদনকারীরা এখনই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস বা ফর্ম I-485 জমা দিতে পারবেন আর কারা এখনো অপেক্ষায় থাকবেন। সবচেয়ে বড় স্বস্তির খবর এসেছে ফ্যামিলি স্পন্সর্ড F2A ক্যাটাগরিতে। যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী স্ত্রী এবং 21 বছরের কম বয়সী অবিবাহিত সন্তানদের জন্য এই ক্যাটাগরি সব দেশের ক্ষেত্রেই কারেন্ট রাখা হয়েছে। অর্থাৎ অন্যান্য শর্ত পূরণ থাকলে তারা এখনই গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন। তবে অন্য পরিবার ভিত্তিক ক্যাটাগরিগুলোতে অপেক্ষা এখনও শেষ হচ্ছে না। F1 ক্যাটাগরি কাট অফ তারিখ 15 জুন 2019, F2B এর 1 জানুয়ারি 2019, F3 1 মার্চ 2013 এবং F4 এর 22 জুন 2010। মেক্সিকো ও ফিলিপাইনের আবেদনকারীদের ক্ষেত্রে অপেক্ষার সময় আরও দীর্ঘ। কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ডেও রয়েছে ভিন্ন চিত্র। EB1 ক্যাটাগরির অধিকাংশ দেশের জন্য কারেন্ট থাকলেও চীনের জন্য কাট অফ 1 জুলাই 2023 এবং ভারতের জন্য 15 অক্টোবর 2022। EB2 ক্যাটাগরিতে ভারতের জন্য এখনও নতুন ভিসা নম্বর অনুমোদিত নয়। অন্যদিকে EB3 ক্যাটাগরিতে অধিকাংশ দেশের জন্য কাট অফ নির্ধারণ করা হয়েছে 1 সেপ্টেম্বর 2024। ইউএসসিআইএস এর ভাষ্য, আবেদনকারীদের প্রায়োরিটি ডেট যদি নির্ধারিত কাট অফ তারিখের আগে হয় অথবা তার ক্যাটাগরিতে কারেন্ট দেখানো থাকে তাহলে অন্যান্য যোগ্যতা পূরণ সাপেক্ষে তিনি ফর্ম I-485 জমা দিতে পারবেন। তাই আবেদন করার আগে নিজের ভিসা ক্যাটাগরি, প্রায়োরিটি ডেট এবং সর্বশেষ ভিসা বুলেটিন ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি অঞ্চলে ফেডারেল কর্মীর সংখ্যা নেমে গেছে গত 30 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। নতুন পরিসংখ্যান অনুযায়ী কয়েক মাস ধরে চাকরি ছাঁটাই, বাই আউট, আগাম পদত্যাগ এবং অবসরের কারণে সরকারি কর্মসংস্থান দ্রুত কমেছে। মার্কিন ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্সের সর্বশেষ তথ্য বলছে 2025 সালের মে থেকে চলতি বছরের মে পর্যন্ত ওয়াশিংটন অঞ্চলে 1 লাখেরও বেশি চাকরি কমেছে। এর মধ্যে প্রায় অর্ধেকই ছিল ফেডারেল সরকারের পদ। আর 2025 সালের শুরু থেকে এ অঞ্চলে ফেডারেল কর্মসংস্থান কমেছে 63,000-এরও বেশি। ট্রাম্প প্রশাসনের সরকারি আকার ও ব্যয় কমানোর উদ্যোগের অংশ হিসেবেই এসব পদ কমানো হচ্ছে। প্রশাসনের ধারণা এর ফলে বছরে $7 থেকে $10 বিলিয়ন পর্যন্ত বেতন ব্যয় কমানো সম্ভব হতে পারে। তবে অর্থনীতিবিদরা বলছেন সরকারি কর্মীর সংখ্যা কমে যাওয়ায় স্থানীয় অর্থনীতিতেও এর প্রভাব পড়ছে। কারণ সরকারি কর্মীদের বেতন কমলে স্থানীয় ব্যবসা ও বাজারে অর্থের প্রবাহ কমে যায়। বিশেষজ্ঞদের মতে ওয়াশিংটন ডিসি ও বাল্টিমোর অঞ্চল চাকরি হারানোর দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সরকারি ব্যয় কমানোর সুফল পেতে আরও সময় লাগতে পারে। জুলাই মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্টের শেষ কিস্তি পেতে যাচ্ছেন লাখো আমেরিকান। 22 জুলাই নির্ধারিত সূচি অনুযায়ী সুবিধাভোগীদের অ্যাকাউন্টে জমা হবে এই অর্থ। জন্ম তারিখের ভিত্তিতে ধাপে ধাপে এই পেমেন্ট দেওয়া হচ্ছে। একই সঙ্গে আগস্ট মাসের পেমেন্টের তারিখও ঘোষণা করা হয়েছে। সোশ্যাল সিকিউরিটির টাকা পাওয়ার পুরো সময়সূচি এবং গুরুত্বপূর্ণ তথ্য থাকছে প্রতিবেদনে।
যুক্তরাষ্ট্রের সোশ্যাল সিকিউরিটি সুবিধাভোগীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। জুলাই মাসের তৃতীয় ও শেষ দফার সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট এই সপ্তাহে পৌঁছে যাবে লাখো উপকারভোগীর অ্যাকাউন্টে। নির্ধারিত সূচি অনুযায়ী 22 জুলাই বুধবার এই অর্থ পাঠানো হবে তাদের, যাদের জন্মদিন মাসের 21 তারিখ থেকে শেষ দিন পর্যন্ত। সাধারণত সুবিধাভোগীদের জন্ম তারিখ অনুযায়ী ধাপে ধাপে সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট পাঠায় সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বা SSA। জুলাইয়ের প্রথম দফার অর্থ দ্বিতীয় সপ্তাহে এবং দ্বিতীয় দফার পেমেন্ট 15 জুলাই পাঠানো হয়েছে। এবার 22 জুলাই আসছে তৃতীয় এবং শেষ দফার অর্থ। তবে এই পেমেন্ট সূচি সবার জন্য প্রযোজ্য নয়। যারা 1997 সালের মে মাসের আগে সোশ্যাল সিকিউরিটি সুবিধা পেতে শুরু করেছেন অথবা একই সঙ্গে সোশ্যাল সিকিউরিটি ও সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম বা SSI পান, তাদের জন্য আলাদা সময়সূচি রয়েছে। সাধারণত মাসের তৃতীয় দিনে তাদের অর্থ পাঠানো হয়, আর যারা শুধু SSI পান তাদের অর্থ মাসের প্রথম দিনই দেওয়া হয়। জুলাইয়ের পেমেন্ট শেষ হওয়ার পর আগস্টের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু হবে 12 আগস্ট থেকে। এরপর 19 আগস্ট এবং 26 আগস্ট ধাপে ধাপে অর্থ পাঠানো হবে। এদিকে 2026 সালে সর্বোচ্চ সোশ্যাল সিকিউরিটি অবসর সুবিধা পাওয়ার পরিমাণ হতে পারে মাসে $5,181। তবে এই অর্থ পেতে অন্তত 35 বছরের কাজ, নির্দিষ্ট সীমার সর্বোচ্চ আয় এবং 70 বছর বয়স পর্যন্ত অবসর সুবিধা নেওয়া পিছিয়ে দেওয়ার মতো শর্ত পূরণ করতে হবে। যুক্তরাষ্ট্রে আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে ক্রেডিট স্কোরের গুরুত্ব আবারও সামনে এসেছে। নতুন এক জরিপে দেখা গেছে কম ক্রেডিট স্কোরের কারণে লাখো আমেরিকান ঋণ, ক্রেডিট কার্ড, এমনকি বাসা ভাড়ার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন। ক্রেডিট স্কোর হলো 300 থেকে 850-এর মধ্যে একটি 3 অঙ্কের সংখ্যা, যা একজন ব্যক্তি ধার করা অর্থ সময় মতো পরিশোধ করতে পারবেন কিনা তার সম্ভাবনা মূল্যায়ন করে। এই স্কোরের ভিত্তিতেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ঋণ অনুমোদন, সুদের হার এবং বিভিন্ন আর্থিক সুবিধার সিদ্ধান্ত নিয়ে থাকে। ক্রেডিট ওয়ান ব্যাংকের গবেষণা অনুযায়ী 45% আমেরিকান জানিয়েছেন খারাপ ক্রেডিট স্কোরের কারণে তারা কোনো না কোনো আর্থিক পণ্য বা সেবা থেকে বঞ্চিত হয়েছেন। এর মধ্যে 16% বাসা ভাড়া পাননি, 32%-এর ক্রেডিট কার্ডের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে এবং 27% ঋণ পাননি। বিশেষজ্ঞদের মতে কারো ক্রেডিট স্কোর 580-এর নিচে নেমে গেলে ঋণ বা বাসা পাওয়া অনেক কঠিন হয়ে যায়। এমনকি অনুমোদন মিললেও বেশি সুদ গুনতে হয়। তাই নিয়মিত ক্রেডিট রিপোর্ট পর্যালোচনা, সময়মতো সব বিল পরিশোধ এবং ক্রেডিট কার্ডের সীমার 30%-এর কম ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এছাড়া রিপোর্টে কোনো ভুল তথ্য থাকলে দ্রুত সংশোধনের আবেদন করলে ভবিষ্যতে ঋণ বা অন্যান্য আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনাও বাড়ে। মিশিগানে প্রথমবারের মতো বাংলাদেশের আদলে খোলা আকাশের নিচে 3 দিন ব্যাপী আউটডোর ওয়াজ মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশি মুসলিম কমিউনিটি অব মিশিগানের উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমী ধর্মীয় অনুষ্ঠানে দেশ বিদেশের খ্যাতিমান আলেমদের বয়ান, কিরাত প্রতিযোগিতা এবং আখিরি মুনাজাতে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। বিস্তারিত সুলাইমান আল মাহমুদের রিপোর্টে। ডেট্রয়েটের বায়তুল মুকাররম মসজিদের পার্কিং লটে প্রতিদিন আসর থেকে মাগরিব পর্যন্ত খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয় এই মাহফিল। বাংলাদেশের আদলে মিশিগানের প্রথমবারের মতো এমন আয়োজন হওয়ায় কমিউনিটিতে ব্যাপক সাড়া পড়ে। ডেট্রয়েট, হ্যামটামাক, ওয়ারেন সহ বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি এতে অংশ নেন। আয়োজকদের ভাষ্য, সব শ্রেণী পেশার মানুষের কাছে, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে ইসলামের সুমহান বার্তা পৌঁছে দিতেই এই আয়োজন। প্রথম দিনের প্রথম অধিবেশন যৌথভাবে সঞ্চালনা করেন দারুল উলুম ডেট্রয়েটের শিক্ষা সচিব হাফেজ মাওলানা জাবেদ আহমেদ, মিশিগান ইসলামিক ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক মুফতি রিজওয়ানুল করিম এবং বায়তুল মুকাররম মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আহমেদ কাশেম। সভাপতিত্ব করেন মোহাম্মদী মসজিদের খতিব হাফেজ মাওলানা শাহজাহান। স্বাগত বক্তব্য দেন শাহজালাল দরগা মাদ্রাসা সিলেটের ভাইস প্রিন্সিপাল মাওলানা আসাদুদ্দিন। এরপর কিরাত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের তিলাওয়াত অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন আঞ্জুমানে আল ইসলাহ USA এর সভাপতি মাওলানা মুইনুদ্দিন। বয়ান পেশ করেন মসজিদুন নূর ডেট্রয়েটের ইমাম খতিব মাওলানা আবু সিদ্দিক এবং দারুল উলুম নিউ ইয়র্কের উস্তাদ মুফতি ইউসুফ চৌধুরী। সভাপতির দোয়ার মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম শেষ হয়।
দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা আসাদুদ্দিন। বয়ান পেশ করেন দারুল উলুম মিশিগানের মুহতামিম মাওলানা তাজউদ্দিন, মুফতি রিজওয়ানুল করিম, হাফেজ মাওলানা জাবেদ আহমেদ এবং বাইতুল মামুর মসজিদের ইমাম হাফেজ আব্দুল মুকিত। বাদ মাগরিব দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন বায়তুল মুকাররম মসজিদের সাবেক ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম। বয়ান পেশ করেন আল ইসলাহ মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা কুতুবুজ্জামান, মিশিগান ইসলামিক ইনস্টিটিউটের একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটর মুফতি রিজওয়ানুল হুদা এবং দারুল উলুম মিশিগানের শিক্ষক মাওলানা মোহাম্মদ সালমান। সমাপনী দিনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সিলেট রেঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা নুরুল ইসলাম সুফিয়ান। বয়ান পেশ করেন আল এহসান মসজিদ ওয়ারেনের ইমাম ও খতিব হাফেজ খয়রুল ইসলাম, সিডিআর মসজিদের ইমাম ও খতিব মাওলানা নেসারউদ্দিন আহমেদ, বায়তুল মুকাররম মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আহমেদ কাশেম, দারুল কুরআন মসজিদের ওয়ারেনের ইমাম খতিব মাওলানা সাইদ আহমেদ এবং বায়তুল মামুর মসজিদ স্টার্লিং হাইটসের ইমাম মাওলানা আদনান আহমেদ। জি আলহামদুলিল্লাহ, এটা অনেক আমাদের কমিউনিটির জন্য, আমাদের মুসলমানদের জন্য সর্বপ্রথম প্রোগ্রাম। এরকম আউটডোরে অনেক ভালো হয়েছে। এটার কারণে আলহামদুলিল্লাহ আমাদের যে পরবর্তী যে জেনারেশন ইসলামের অনেক কিছু শিখতে পারছে, জানতে পারছে। এরকম প্রোগ্রাম বারবার হওয়া আমাদের কমিউনিটির জন্য ভালো এবং আমাদের আশা এর প্রতি বছর এরকম যেন প্রোগ্রাম হয় ইনশাআল্লাহ। বাদ মাগরিব সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন উলামা কাউন্সিল অফ মিশিগানের সেক্রেটারি শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুস সালাম। বয়ান পেশ করেন মিশিগান ইসলামিক ইনস্টিটিউটের সিনিয়র মুহাদ্দিস মুফতি জিয়াউর রহমান। প্রধান অতিথির বক্তব্য দেন কানাডার দারুল উলুম চাটামের প্রিন্সিপাল হযরত মাওলানা ইব্রাহিম মেমন। আলহামদুলিল্লাহ, সম্মানিত মিশিগানবাসী, আজকে এই শেষ হলো মাত্র 3 দিনব্যাপী ওয়াজ মাহফিল। কমিউনিটির আলহামদুলিল্লাহ সর্বস্তরের মানুষ, কমিউনিটির মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, মসজিদ কমিটি, মসজিদের ইমাম সাহেবগণ, যুবক সবাই স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছেন এবং আউটডোরে হয়েছে, খোলা ময়দানে হয়েছে। বিশেষভাবে যে উদ্দেশ্যটা সেটা হলো যে আমাদের কমিউনিটিকে নিয়ে সবাই একসাথে আন্ডার ওয়ান আমব্রেলা, এক ছাতার নিচে কীভাবে ঐক্য হয়ে ভালোবাসা নিয়ে আমরা চলতে পারি, নাম্বার 1। নাম্বার 2 হলো যাতে আমাদের যুবকদের কাছে, নেক্সট জেনারেশনদের কাছে দ্বীনের দাওয়াতটা আমরা পৌঁছাতে পারি এবং তাদের কাছে যাতে তাদের হাতে দায়িত্বটা আমরা দিতে পারি, যাতে আগামীতে তারা এইভাবে সুন্দরভাবে সম্মিলিতভাবে দ্বীনের সত্যের বাণীটা মানুষের কাছে পৌঁছায় দিতে পারে। এটাই আমাদের আসলে উদ্দেশ্য। পাশাপাশি আজকে সুন্দরভাবে সফলভাবে সম্পন্ন হয়েছে। সবাই যারা আসছেন সবার শুকরিয়া আদায় করি। যারা অনেকে মিস করেছেন, ইনশাআল্লাহ আগামীতে আমরা আশাবাদী আমরা সবাই মিলে এই অনুষ্ঠান আয়োজন করব এবং সবাই আসবেন। বিশেষভাবে সাংবাদিক বন্ধুরা অনেক হেল্প করেছেন, প্রচার প্রসার করেছেন, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন। মাহফিলে অংশ নেয়া বিভিন্ন প্রতিষ্ঠানের কিরাত প্রতিযোগিতার বিজয়ী 10 জন শিক্ষার্থীর হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Today I won first prize and I feel really proud of myself. And from the beginning I thought I couldn't do it, but as the days went on I kept on practicing more and more, and then I eventually made it and I got first prize. পরে সভাপতির সমাপনী বক্তব্য এবং বিশ্ববাসীর শান্তি, মুসলিম উম্মাহর ঐক্য, দেশ ও মানব জাতির কল্যাণ কামনায় বিশেষ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে 3 দিন ব্যাপী এই ওয়াজ মাহফিলের পরিসমাপ্তি ঘোষণা করা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ বাংলাদেশ মুসলিম কমিউনিটি অফ মিশিগানের উদ্যোগে ওয়াজ মাহফিল এবং কেরাত কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। এই মাহফিল আলহামদুলিল্লাহ আমি কেরাত কম্পিটিশনের দায়িত্বে ছিলাম। আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন যে এই কেরাত কম্পিটিশনে আমাদের প্রায় 10টি প্রতিষ্ঠান থেকে প্রায় 61 জন স্টুডেন্ট এসেছে এবং তাদেরকে নিয়ে আমরা বাছাই পর্ব আমরা করেছি এবং তাদের থেকে বাছাই করে আমরা আলহামদুলিল্লাহ প্রায় 14 জনের মতন আমরা বাছাই করে এখান থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমরা প্রাইজ দিয়েছি। তো আলহামদুলিল্লাহ ব্যাপক সারা, এই যে কমিউনিটির বাচ্চারা ব্যাপক সারা পেয়েছে। আমি শর্ট টাইমে এই আয়োজনটা যতটুকু পারছি আমরা আমাদের মুসলিম কমিউনিটির পক্ষ থেকে আমরা আয়োজন করেছি। ইনশাআল্লাহ
এই বছর শর্ট টাইমে আয়োজন করতে গিয়ে অনেক হয়তো সমস্যা হইতে পারে, সেজন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। ইনশাল্লাহ ইন ফিউচারে আমরা এটা ব্যাপকভাবে সুন্দরভাবে আরও সবাইকে নিয়ে, সকল প্রতিষ্ঠানদেরকে নিয়ে, সকল কমিউনিটিদেরকে নিয়ে, আপনারা শুনলে খুশি হবেন, শুধু বাংলাদেশি কমিউনিটি ছিল না কম্পিটিশনে, অন্য আরব কমিউনিটিও আমাদের সাথে জয়েন করেছেন এবং আমাদের পুরস্কারও পেয়েছেন আরব কমিউনিটি থেকে একটা ছেলে। তো আমরা সবাইকে নিয়ে, মুসলিম যত যা আছে সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ আরও সুন্দরভাবে আমরা এটা ব্যাপকভাবে আমরা এটা করব। আপনারা দোয়া করবেন, আপনারা সাথে থাকবেন এবং এই বছর যারা আপনারা ছিলেন আমাদেরকে উৎসাহিত করেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আমাদের মিডিয়া ভাই যারা আছেন, সাংবাদিক বৃন্দ যারা আছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করতেছি আপনাদের একান্ত সহযোগিতা করার জন্য এবং ইন ফিউচারও আমাদের ইসলামিক প্রোগ্রামগুলি আপনারা সুন্দরভাবে এই আয়োজনগুলি করার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন লেবার পার্টির নেতা ও গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহাম। প্রথম ভাষণেই তিনি দেশকে নতুনভাবে গড়ার অঙ্গীকার করে জীবনযাত্রার ব্যয় কমানো, অর্থনৈতিক চাপ মোকাবিলা এবং জনসেবার মান উন্নয়নের প্রতিশ্রুতি দেন। গত এক দশকে 7 প্রধানমন্ত্রী পরিবর্তনের পর রাজনৈতিক অস্থিরতার মধ্যে বার্নহামের নেতৃত্বে ব্রিটেন কতটা স্থিতিশীলতা ফিরে পায় সেদিকেই এখন সবার নজর। যুক্তরাজ্যের রাজনীতিতে শুরু হয়েছে নতুন অধ্যায়। আনুষ্ঠানিকভাবে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন অ্যান্ডি বার্নহাম। লেবার পার্টির এই নেতা এর আগে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জনপ্রিয়তার কারণে তিনি কিং অফ দ্য নর্থ নামেও পরিচিত। রাজা তৃতীয় চার্লসের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাতের পর তিনি 10 ডাইনিং স্ট্রিটে প্রবেশ করেন এবং জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন। প্রথম ভাষণেই বার্নহাম বলেন, যুক্তরাজ্যের এখন একটি রিসেট বা নতুন সূচনা প্রয়োজন। তার মতে দীর্ঘদিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অর্থনৈতিক চাপ এবং জনসেবার অবনতির কারণে সাধারণ মানুষ হতাশ। আগের সরকারগুলো জনগণের অনেক গুরুত্বপূর্ণ সমস্যার কার্যকর সমাধান দিতে ব্যর্থ হয়েছে। তাই তিনি এমন একটি নতুন পরিকল্পনার প্রতিশ্রুতি দিয়েছেন যা মানুষের দৈনন্দিন জীবনে বাস্তব পরিবর্তন আনবে। তবে নতুন প্রধানমন্ত্রীর সামনে চ্যালেঞ্জও কম নয়। গত এক দশকে যুক্তরাজ্যে 7 জন প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে। এই অস্থিরতার সূচনা হয় 2016 সালের ব্রেক্সিট গণভোটের পরে। ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভোট হওয়ার পর পদত্যাগ করেন ডেভিড ক্যামেরন। এরপর থেরেসা মে ব্রেক্সিট চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হয়ে সরে দাঁড়ান। তার উত্তরসূরি বরিস জনসন পার্টিগেট কেলেঙ্কারির জেরে পদত্যাগ করেন। এরপর মাত্র 49 দিন ক্ষমতায় ছিলেন লিজ ট্রাস। অর্থনৈতিক সংকটের মধ্যে দায়িত্ব নেন ঋষি সুনাক। পরে নির্বাচনে লেবার পার্টির জয়ে প্রধানমন্ত্রী হন কিয়ার স্টারমার। কিন্তু নানা রাজনৈতিক বিতর্ক ও সমালোচনার মুখে 2 বছর পর তাকেও নেতৃত্ব ছাড়তে হয়। এখন সেই দায়িত্ব কাঁধে নিয়েছেন অ্যান্ডি বার্নহাম। বিশ্লেষকদের মতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, জীবনযাত্রার ব্যয় কমানো, জনসেবার উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাই হবে তার সবচেয়ে বড় পরীক্ষা। কারণ যুক্তরাজ্যের সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না। নিজ দলের সমর্থন হারালেই নেতৃত্ব পরিবর্তনের সুযোগ তৈরি হয়। তাই দেশ পরিচালনার পাশাপাশি দলকে ঐক্যবদ্ধ রাখাও বার্নহামের জন্য বড় চ্যালেঞ্জ। এখন দেখার বিষয় পরিবর্তনের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন তা কতটা দ্রুত বাস্তবে রূপ দিতে পারেন। এই ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি পলি পারভিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।